দুর্গাপুজো একদম দোরগোড়ায়। এই সময়, এই উৎসব আমাদের সামনে এনে দেয় এক সুযোগ প্রকৃতি বা শক্তির আরাধনা করার। কিন্তু আমরা কতজন এই প্রকৃতি বা শক্তি যা আমাদের চারপাশে সর্বব্যাপ্ত তাকে সঠিকভাবে চিনে উঠতে পারি, শ্রদ্ধা করে উঠতে পারি, সম্মান জানিয়ে উঠতে পারি? আমাদের আজকের গল্প ইরার চিঠি। গল্প পাঠে ও ইরার ভূমিকায় অস্মিতা কাস্থ। প্রিয় রাজীব, যখন তুমি এই চিঠিটা পড়বে তখন আমাদের মধ্যে দূরত্ব কয়েক শত আলোক বর্ষ। আমরা দুজন জীবনের দুটি আলাদা পর্যায়। তুমি ভালো থেকো, এই একটা আশা নিয়েই এই শেষ চিঠিটা লিখছি তোমায়। জানি তুমি এটাকে আমার পাগলামি হিসেবেই দেখবে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমায় সত্যিই ভালোবেসেছিলাম। তাই হয়তো আজ তোমায় এভাবে একলা ছেড়ে যেতে এতটা কষ্ট হচ্ছে আমার। তুমি যত কষ্টই আমায় দিয়ে থাকো না কেন, আজ সে সব কিছু তুচ্ছ হয়ে যাচ্ছে আর তোমায় দেখতে পাবো না ভেবে। আমায় এই অবস্থায় দেখলে তোমার খুব আনন্দ হতো আমি জানি, কিন্তু তোমার থেকে লুকিয়েই এই শেষ কাজটা করছি আমি। জানো, ছোটবেলায় আমায় আমার মা বলতো কোনোদিন বড়দের থেকে কোনো কথা না লুকোতে, আর এখন আমার জীবনে বড় বলতে আছো শুধু তুমি। তাই তোমার কাছে কিচ্ছু লুকোবো না। আমি জানি তুমি যখন ব্যাপারটা বুঝতে পারবে তখন খুব অবাক হবে, ভাবে আমি কি করে এটা করতে পারলাম। এতটা মনের জোর আমার মতো সাধারণ একটা মেয়ের হলো কি করে। সত্যি বলতে কি, এই পদক্ষেপ নেওয়ার মতো মনের জোর আমার নেই, কোনোদিন ছিলও না। যদি না এলোকেশী আমার জীবনে আবার ফিরে আসতো এত বছর পরে। ওই আমাকে সাহস জুগিয়েছে, শিখিয়েছে কিভাবে কোনো রকম যন্ত্রণা ছাড়া মৃত্যুর পথে চলে যায়। তাই যদি আজকের ঘটনার জন্য কাউকে আমায় দায়ী করতেই হয়, তবে এলোকেশীকেই করে যাচ্ছি। এই দেখো, তুমি তো জানোই না এলোকেশীকে। আমি অনেকদিন আগে একবার বলেছিলাম তোমায় ওর কথা, বলেছিলাম যে ওকে আমি আবার খুঁজে পেয়েছি, কিন্তু তুমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলে। এলোকেশী আমার যমজ বোন, কিন্তু তুমি ওকে কোনোদিন দেখোনি, কারণ ওকে শুধু আমি দেখতে পাই। আমার মাও দেখতে পেত, কিন্তু মায়ের কথা কেউ বিশ্বাসই করেনি কখনো। সবাই বলতো মা নাকি পাগল হয়ে গেছে। আচ্ছা, আমিও কি পাগল হয়ে গেছি? পাগল না হলে আমি এই কাজটা করতে পারছি কি করে? আমার আজও মনে আছে, বিয়ের 3 রাত্রি পর তুমি আমায় বলেছিলে, দেখো আমি ভালো হলে ভালো, কিন্তু খারাপ হলে খুব খারাপ। কোনোদিন ফালতু জিনিস নিয়ে আমার মাথা খারাপ করতে এসো না, বুঝলে? আমি বোধহয় অষ্টমঙ্গলাতে বাড়িতে, না, বাপের বাড়িতে কি কি নিয়ে যাব তোমায় বলতে এসেছিলাম। তুমি আমায় বকেছিলে, খুব করে বকেছিলে। তবে সত্যি বলতে কি, তোমার বকুনি আমার খুব ভালো লেগেছিল।
তারপর থেকেই যখনই তোমায় কিছু বলতে গেছি, সব সময় মনে আশা নিয়ে গেছি যে তুমি বকবে। ভালোবাসো বলেই না বকবে। এই দেখো, আবার ছাইপাশ উল্টোপাল্টা বকবক শুরু করে দিলাম। বলছিলাম মায়ের কথা, চলে এলাম অন্য জায়গায়। আমার মা জানো খুব ভালো মানুষ ছিল, কোনো দিন কারুর ক্ষতি করেনি, কিন্তু তবু শেষ দিকে পাগল হয়ে গেল। কেন কে জানে ভালো মানুষগুলোকে ভগবান বেশি কষ্ট দেয়, কে জানে। আসলে ভগবানও তো পৃথিবীর স্বামী, তাই বোধহয় কষ্ট দিয়েই আনন্দ পায়, ঠিক তোমার মতন। আবার মায়ের কথায় আসি। মা সবসময় এলোকেশিকে নিয়েই বসে থাকতো। সারা দিন কোলে করে ওকে দোল খাওয়াতো, দুধ খাওয়াতো, ঘুম পাড়ানি গান শোনাতো। আমায় একদম দেখতে পারতো না। আমি আমার পিসির কাছেই ছিলাম ছোট থেকে। পিসি মাকে দেখলেই গজগজ করে উঠত, শয়তানি ডাইনি, সব জেনে শুনে এখন ন্যাকামি হচ্ছে, মেয়েটার দিকে যদি একটু নজর দিতি রে, আমার ভাই বলে এসব সহ্য করে নিল। এই বলে আমাদের জন্য ভাত রাঁধতে বসতো পিসি। পিসি খুব ভালোবাসতো আমায়, মাও হয়তো বাসত, কিন্তু পাগল তো, তাই বোঝাতে পারেনি। সে এলোকেশিকে নিয়েই ব্যস্ত থেকেছিল জীবনের শেষ দিন অবধি। কি ভয়ের ছিল মায়ের শেষের দিনগুলো। বাবা কোনো উপায় না পেয়ে আমাদের ঘরের পাশের ঘরে তালা মেরে রেখে দিয়েছিল। সেখানে গরমের মধ্যে কাপড় জামা খুলে মা শুয়ে থাকতো সারাদিন। বাবা শুধু কাঁদতো আর বলতো, ভগবান, যে মানুষটা কোনো দিন কারুর সাথে উঁচু গলায় কথা অবধি বলে নাই, তার এই দশা কেন করলে তুমি? মা কোনোদিন দরজায় ধাক্কা অবধি দেয়নি, শুধু একটা জন্তুর মতো চার পায়ে ঘুরে বেড়াতো ঘরের মধ্যে। সকালে বাবা আর পিসি দুজনে মিলে ধরে স্নান পায়খানা করাতো আর খাইয়ে দাইয়ে সারা দিনের জন্য তালা বন্ধ করে রাখতো। আমি মাঝে মাঝে জানলা দিয়ে উঁকি মেরে দেখতাম। মা আমায় দেখতে পেলেই হাসতো আর বলতো, আমার এলোকেশি কোথায় রে? এলোকেশিকে পিসি নিজের কাছে রেখেছে মা। তা ভালো করেছে, খালি রাতের বেলায় একবার আমার কাছে নিয়ে আসবি কেমন, আমি ওকে খাইয়ে দেব। মা, তোমার কি হয়েছে মা? কিচ্ছু হয়নি মা আমার, আমি জলের দেশের মানুষ তো, তাই জল থেকে এত দূরে এসে কেমন আউলা আউলা লাগে, কিছু ঠিক ঠাউর করতে পারি না। তুই কিন্তু এলোকেশিকে আমার কাছে নিয়ে আসবি, আর আর ওর কথা সব সময় শুনবি, ওকে কোনো দিন কষ্ট পেতে দিবি না রে মা। মায়ের এসব কথায় আমার ভয় লাগতো, আমি ছুটে পালাতাম, আর মা খালি পেছন থেকে ডাকাডাকি করত। তবে বেশি দূর যেতাম না। আমার কাজ ছিল দুপুরের দিকে মায়ের জানলা পাহারা দেওয়া, নইলে পাড়ার সব বড় ছেলেগুলো ওখানে ভিড় জমাতো। দুপুরের দিকে মা ঘুমিয়ে পড়লে আমি হাত পাখা নিয়ে জানলা থেকেই হাওয়া করতাম মাকে। মাও মরে গেল একদিন। কি হয়েছিল কে জানে। সকালবেলা রোজকার মতো স্নান করিয়ে খাইয়ে দিয়েছিল বাবা, তারপরে বমি করতে থাকে মা, নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছিল। শেষ দিকটায় 2-3 ঘন্টা একদম বেহুশ মতো পড়েছিল। বাবা আর পিসি পাগলের মতন দৌড়াদৌড়ি কান্নাকাটি করে ডাক্তার ডেকে এনেছিল, কিন্তু কিচ্ছু করা যায়নি।
সন্ধ্যের দিকে মা চলে গেল। বাবা কিন্তু মাকে দাহ করতে দেয়নি। আমাদের গ্রামের ধার দিয়ে ছিল গাঙুর নদী, সেখানেই ভাসিয়ে দিয়েছিল মাকে। বলেছিল, যেখান থেকে তুমি এসেছিলা সেইখানেই ফিরায়ে দিলাম। তোমাকে এইসব কথা কেন শোনাচ্ছি বলো তো? আমি তো জানি তুমি এসব পুরনো কথা শুনতে একদম ভালোবাসো না। কত বকেছো আমায় ফালতু কথা বলার জন্য। আসলে আর কোনোদিন তো বলতে পারবো না, তাই হয়তো শেষবারের একটু বিরক্ত করে যাচ্ছি। জানো, মা চলে যাওয়ার পর আমি আর কখনো এলোকেশিকে দেখতে পাইনি। আমার গোটা ছোটবেলা জুড়ে স্কুলের হুটোপুটির মাঝে দেখতেই পাইনি। যখন পাশের গ্রামে হাই স্কুলে ভর্তি হলাম তখনও পাইনি। যখন কেমিস্ট্রি নিয়ে সদর কলেজে পড়তে শুরু করলাম তখনও পাইনি। পেলাম এই এত বছর পর। গত মাসের শুরুতে যখন তুমি অফিসের মিটিংয়ে তোমার বসের সাথে মন্দারমণি গেছিলে, তখন কি মনে করে ঘর গোছাতে গোছাতে আমার বাপের বাড়ির ভিআইপি সুটকেসটা খুলেছিলাম। হোমা, ওটার ভেতর দেখি এলোকেশি শুয়ে আছে। মা যখন ওকে তৈরি করেছিল তখন ওর গায়ের রং ছিল হালকা সবুজ, চুল ছিল কালচে লাল মতো। খুব লম্বা চুলটা মা কোথা থেকে জোগাড় করেছিল কে জানে। সব সময় সেই চুল আঁচড়াতেই তো সময় কাটিয়ে দিত মা। আর আজ এতদিন পর এলোকেশিকে পেয়ে আমিও বসে গেছিলাম ওর চুল আঁচড়ে দিতে। প্রথম টান দিতেই ও বলে উঠল, আস্তে টান। কেন রে, আস্তে টানবো কেন? আহ, লাগে না বুঝি? তুই তো পুতুল, তোর আবার কিসে লাগবে? আমি তোর যমজ বোন, মুখ গোমড়া করে বলেছিল এলোকেশি। সেই শুরু। তারপর থেকে তুমি বেরিয়ে গেলেই রান্না শেষ করে আমি বসে পড়তাম এলোকেশির সাথে। কখনো সিরিয়াল দেখতাম, কখনো সিনেমা দেখতাম দুপুরবেলা, কখনো বা এমনি গল্প করে কাটিয়ে দিতাম সারাটা দিন। তোর বর এত কোথায় বাইরে যায় রে? ও তুই বুঝবি না, তোর তো বর নেই। আমার বর খুব বড় অফিসে চাকরি করে, বস খুব কড়া। বস মানে কি রে? বস মানে মালিক। এই যেমন ধর, আমি তোর মালিক। আমি খেতে দিলে তবে খেতে পাস, চুল বেঁধে দিলে তবে সুন্দর হোস, তেমন। তোর বরের বস বুঝি তোর বরের চুল বেঁধে দেয়? না, উল্টোটা। আমার বর ওর বসের চুল ধরে বেঁধে রাখে। আমি ওর মোবাইলে ছবি দেখেছি। ওর ওইভাবে মেয়েদেরকে বাঁধতে নাকি খুব ভালো লাগে। আমাকেও বেঁধেছিল, কিন্তু আমি নাকি একদম সবজির মতো, কোনো মজাই নাকি দিতে পারিনি। ইস, কি মজা বলতো। তোমার ছবির ব্যাপারে ওকে বলেছি দেখে রাগ করলে? চিন্তা করো না, ও তো একটা পুতুল, আর আমি তোমায় ছেড়ে অনেক দূরেই চলে যাচ্ছি। আর তোমায় এসব নিয়ে চিন্তা করতে হবে না। পুলিশের ঝামেলা কিছুদিন হয়তো হবে, কিন্তু কিন্তু আমি জানি সে সব ঠিক মিটিয়ে নিতে পারবে তোমরা। জানো রাজীব, এই যে সব শেষ করে দেওয়ার বুদ্ধিটাও আমাকে এলোকেশিই দিয়েছে। খুব পাকা আমার এই পুতুলটা। ওই আমায় বলেছে,
যে জলের দেশের মা যেখানে ফিরে গেছে সেখানে ওই আমায় পথ চিনিয়ে নিয়ে যাবে। কোনো কষ্ট হবে না আমার। আচ্ছা, তোমার কষ্ট হবে? একটু হলেও হবে নিশ্চয়ই। যখন প্রথম তোমার আর তোমার বসের ব্যাপারে জানতে পেরেছিলাম তখন আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু তুমি আমায় বুঝিয়েছিলে। দেখো, একটা ছেলের শরীর আর একটা মেয়ের শরীর প্রকৃতির নিয়মে আলাদা। তোমাদের যে যন্ত্রণাটা মাসে একবার ভোগ করতে হয় সেটা আমাদের সবসময় বয়ে বেড়াতে হয়, তাও সারা জীবন ধরে। তার উপর বাইরে কাজ করার চাপ, সেজন্যেই মাঝে মাঝে নিজেকে একটু রিল্যাক্স করতে হয়। সত্যি, প্রকৃতি কি অদ্ভুত। আর সব ব্যাপারে পুরুষের কাছে হার মেনে গেছে, কিন্তু এই ব্যাপারেই যেন ইচ্ছে করেই পুরুষ হেরে গেছে প্রকৃতির কাছে। এই দেখো, আবার উল্টো পাল্টা লিখতে শুরু করে দিলাম। কি যে হচ্ছে আমার কিছু বুঝতে পারছি না। এলোকেশিটাও পাশে দাঁড়িয়ে বেহায়ের মতো তোমাকে লেখা আমার শেষ চিঠিটা পড়ছে। স্বামী স্ত্রীর ব্যক্তিগত এসব কথা কি অন্য কারোর জানা মানায়? যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। বেশ কিছুদিন ধরেই বিনা কষ্টে এই কাজটা কিভাবে করা যায় সেটা ভাবছিলাম। শেষমেশ এলোকেশি পথ বাতলে দিল। কথা মতোই আমাদের এই পাড়ার শেষ বড় রাস্তার মোড়ে যে তামাকের দোকানটা আছে না, ওখান থেকে দরদাম করে প্রায় 1 কেজি মতো তামাক পাতা নিয়ে এসেছি। দোকানের বুড়োটা খুব অবাক হয়েছিল আমাকে ওখানে দেখে, তবে এলোকেশি পুরো সামলে নিল। রান্নাঘরে ফিরে কাঁচি দিয়ে পাতাগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিলাম আমি। তারপর আমাদের বিয়েতে তোমার মালদার মাসির দেওয়া কাঁচের যে বড় জাগটা ছিল তাতে বেশ খানিকটা জল দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম পাতাগুলো। পরের দিন তুমি অফিসে চলে যাওয়ার পর একটা পরিষ্কার তোয়ালেতে পুরো জিনিসটা ঢেলে ভালো করে চিপে পুরো জলটা আমাদের ডেকচিতে নিয়ে নিলাম। তারপর গত 2 সপ্তাহ ধরে রোদে রেখে রেখে ওই জলটাকে শুকিয়ে নিয়ে তৈরি করেছি একদম শুদ্ধ নিকোটিন। জিনিসটা দেখতে এখন একটা হালকা খয়েরি চিটচিটে তেলের মতন লাগছে। এর 5 থেকে 6 ফোঁটা কফির সাথে মিশিয়ে খেলেই মুক্তি। নিকোটিনের স্বাদ একটু তিতকুটে হয়, তাই কফিতে মিশিয়ে নেব যাতে বোঝা না যায়। এই পুরো বুদ্ধিটাই এলোকেশির মাথা থেকে বেরিয়েছে, কিন্তু তার জন্য ও বেচারির ওপর রাগ করো না। কি করবে বলো, বেঁচে থাকার আনন্দগুলো একটাও যে পাইনি ও কখনো। না আমার মতো মা পেয়েছে, আর না পেয়েছে তোমার মতো বর। আমার সাথে যখন মায়ের পেটে ছিল তখনই তো আমার নাভিকুণ্ডলী গলায় জড়িয়ে ও নিজেকে শেষ করে দিয়েছিল। জন্মের পর সরকারি হাসপাতালের ডাক্তাররা বুঝতে পেরেছিল কি হয়েছে। তখন কি আর কিছু করা যায় বলো? তাই তো মা নিজের দেশে সবুজ কাপড় সেলাই করে লালচে কালো চুল দিয়ে সাজিয়ে ওকে আবার বাঁচিয়ে তুলেছিল। এখনো কেমন হাসছে দেখো আমার মাথার পাশে দাঁড়িয়ে। বেহায়া নির্লজ্জ কোথাকার। আর লিখতে পারছি না রাজীব, শরীরটা যে আর টানছে না আমার। এই একটু আগে আমার কফি বানানো শেষ হয়েছে। এখনো স্পষ্ট দেখতে পাচ্ছি রান্নাঘরে রাখা পটটা, যেটাতে একটু আগে আমি কফি বানিয়ে নিজের হাতে
8 ফোঁটা নিকোটিন মিশিয়ে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে সেসব কত দূর। আচ্ছা, আমাদের তো সবই ছিল, তবু কেন সব খালি রয়ে গেল বলো তো? না না, আর তোমার মাথা খাবো না। আমি আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। মায়ের বেলাতেও দেখেছিলাম, বমি হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল ধীরে ধীরে। তোমার বেলাতেও তাই হয়েছে। তবে তোমার মায়ের মতো খুব বেশিক্ষণ কষ্ট পেতে হয়নি। আসলে তখন খুব ছোট ছিলাম তো, তাই এলোকেশির বলা সব কটা ধাপ ঠিকঠাক করে উঠতে পারিনি। নিকোটিনটা একটু পাতলা তৈরি হয়েছিল। এবার সেই ভুলগুলো আর হয়নি। এলোকেশি অবধি খুশি হয়েছে এবারের নিকোটিনের রং দেখে। দেখো কেমন তোমার মাথার কাছে দাঁড়িয়ে হেসে যাচ্ছে মেয়েটা। তুমি ওর জামাই বাবু, একটু তো লজ্জা শরম থাকা উচিত। আমি এখন এলোকেশির হাত ধরেই ফিরে যাব আমার মায়ের ফেলে আসা জলের দেশে। ও ঠিক আমায় চিনিয়ে নিয়ে যাবে বলেছে। তুমি যেখানেই থাকো না কেন, ভালো থেকো। সেই যে একটা গান তুমি মাঝে মাঝে গুনগুন করতে, আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। তোমাকেও সেটাই বলে বিদায় নিচ্ছি। আর আকাশের ঠিকানায় তোমার জন্য লেখা এটাই আমার প্রথম ও শেষ চিঠি। ইতি, তোমার ইরা। দেবী আমাদের মাঝে শুধু 4 দিনের জন্য আসেন না, আমাদের মাঝেই তিনি থাকেন চারদিকে নানা রূপে ব্যাপ্ত হয়ে। আমাদের আজকের গল্প তাই চারদিকের সেই সব নারীদের জন্য যারা আমাদের জীবনের আসরিক প্রবৃত্তিগুলির বিরুদ্ধে তুলে নেন ত্রিশূল, যারা রুখে দাঁড়ান। আপনাদের সবার পুজো ভালো কাটুক, এই শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের গল্প শেষ করছি। হ্যাঁ, আর শেষে অনুরোধ রইল, গল্পটি ভালো লাগলে লাইক করার, শেয়ার করার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার।